আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, মহিলা অঙ্গন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করে আজকের অনুষ্ঠান। সব দিনের মতো আমি হেনা আহমেদ আপনাদের জন্য এই অনুষ্ঠান নিয়ে এসেছি। আজকের অনুষ্ঠান আমাদের এই যে গত কয়েক সপ্তাহ ধরে আমাদের মেইন ফোকাস থাকে কোভিড-19 প্যান্ডেমিকের উপর। আজকেও এই প্যান্ডেমিকের উপরে আমাদের ফোকাস থাকবে। তবে আমাদের আজকের টপিক হচ্ছে হোয়াট উইল বি দ্য নিউ নর্মাল ফর উইমেন। এই যে প্যান্ডেমিক বা কোভিড-19 এই যে পিরিয়ডটা, এটা যখন সারবে, যখন এটা আমরা পাস করব, হয়তো একদিন, জানি না কখন সেই দিন আসবে, কিন্তু যখন তা হবে তখন আমাদের এই মহিলাদের জন্য নর্মাল কি হবে, হোয়াট উইল বি দ্য নর্ম। সবাই তো ভাবতেছে যে আগের মতো হবে কি না, আগের মতো হবে কি না। যতটুকু বোঝা যায় আগের মতো আসলে হবে বলে সম্ভাবনা খুবই কম। বেশিরভাগ মনে হচ্ছে যে একটা নতুন একটা পৃথিবীতে আমরা চলে যাচ্ছি, বা আমাদের যে স্পিরিটটা, যেটা নতুন কিছু একটা থাকবে, নতুন এক রকমের কিছু থাকবে। তবে সেটা কীরকম হতে পারে, তো এইগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। অবশ্যই আপনারা টেলিফোন করবেন, টেলিফোন করে আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের কি মনে হয়, আপনাদের মনে হয় কি এই যে নতুন নর্মটা কীরকম হবে, বিশেষ করে আপনারা যারা মহিলারা আছেন আপনাদের জন্য কেমন হবে। বাসা থেকে কাজ করছেন, বাচ্চাদেরকে হোম স্কুলিং করাচ্ছেন, কখন আমরা ফিরে যাব নর্ম্যালিটির মধ্যে, আর নর্ম্যালিটিটা দেখতে কেমন মনে হয় আপনাদের, অবশ্যই টেলিফোন করে আমাদেরকে জানাবেন। আমাদের সাথে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে 4 জন অতিথি আছেন, 4 জন গেস্ট, পৃথিবীর 4 জায়গার থেকে 4 জনই এসেছেন। তো যেহেতু এটা প্যান্ডেমিক, ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডেমিক, সেহেতু আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনাদের জন্য গেস্ট নিয়ে এসেছি। প্রথমে যার সাথে পরিচয় করিয়ে দেব, উনি এই দেশ থেকেই, ওনার নাম হচ্ছে নাজমা বেগম। আসসালামু আলাইকুম নাজমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? Yes, I'm fine. আমি ভালো আছি। আচ্ছা, okay, you're fine. So Nazma, you are from England. Which part of England are you from? Which part of England? I'm from West Midlands. Name of the town is Solihull, and it's next Okay. to Birmingham. Okay, so you're from Solihull in Birmingham, right? Okay, Next to have you. Birmingham. Good to have you on board, because there is a lot of activity going on in relation to the pandemic in north of England, starting from Leicester. So we have the lockdown in Leicester, unfortunately, but also Birmingham and Oldham, Rochdale, those areas are also quite high on the list of the pandemic and in terms of the COVID-19 spread. So it would be really good to hear from you in terms of how things are in your neck of the woods. তারপরে দর্শক আপনাদের যার সাথে, Thank you. You're welcome. তারপরে দর্শক আপনাদেরকে যার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, উনি হচ্ছেন মাহমুদা। মাহমুদা ইজ অল দ্য ওয়ে ফ্রম মালয়েশিয়া। আসসালামু আলাইকুম মাহমুদা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? হ্যাঁ আছি ভালো, আপনি কেমন? এই তো আপু ভালো। তো মাহমুদা কোন নামে ডাকবো, মাহমুদা ডাকবো না পোরশা ডাকবো? আমার ফুল নেম হচ্ছে মাহমুদা মহফিল। ইউ ক্যান কল মি মহফিল। হিয়ার পিপল কল মি মহফিল। আচ্ছা আচ্ছা, মাহমুদা মহফিল। হ্যাঁ ওকে মহফিল। তো মহফিল, আপনি তো একজন স্টুডেন্ট তাই না মালয়েশিয়াতে? আচ্ছা, মালয়েশিয়াতে এই যে কোভিড-19 যে বিষয়টা, কিভাবে আপনারা যারা বাংলাদেশি আছেন মালয়েশিয়াতে, কিভাবে আপনাদের দিন কাটছে বা কিভাবে আপনারা এটা ম্যানেজ করে যাচ্ছেন, এই সম্বন্ধে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন, আমাদের সাথে এই ব্যাপারে আপনি আলাপ করবেন। তারপরে দর্শক আপনাদেরকে যার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, উনি হচ্ছেন মেহনাজ তাবাসসুম শেলি, উনি ইটালি থেকে। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ওয়ালাইকুম সালাম। তো আপু, ইটালিতে আপনি আছেন, ইটালির কোন শহরে? আমি ইটালির রাজধানী রোমে থাকি। রোমে, আচ্ছা। তাহলে আপনার কাছে থেকে শুনবো রোম কেমন, এবং রোমে আমাদের বাংলাদেশি মানুষরা কেমন আছেন, কিভাবে আছেন, এবং এই প্যান্ডেমিকের লকডাউনে আপনাদের কেমন চলছে, বা আপনাদের কি এখনো লকডাউন চলছে না শেষ? না, আমাদের এখন লকডাউন উঠিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে লকডাউন চলছে না, তবে কিছু সাবধানতা সতর্কতার জন্য কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে শুনবো ইটালির খবর। তারপরে দর্শক, লাস্ট বাট নট লিস্ট, যার সাথে কথা বলবো উনি হচ্ছে জিনাত সুলতানা, উনি স্পেন থেকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য অনুষ্ঠানে। ইউ ওয়েলকাম আপু। তো সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তো এই যে স্পেনের অবস্থা কি আপু? স্পেনে আমরা তো জানি, অনেকে এখন তো খবরের মাধ্যমে জানতে পারি সবাই। আমরা
কিছুদিন আগেও দ্বিতীয় অবস্থানে ছিলাম আক্রান্তের দিক থেকে। তবে আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো আছি। এখন আমাদের লকডাউন উঠিয়ে দিয়েছে। আমরা এখন নরমালি বাইরে বের হতে পারি, বাট আমাদেরকে মাস্কটা পরা বাধ্যতামূলক করেছে। আমরা মাস্ক পরে এখন বাইরে যাই, কিন্তু আমাদের লকডাউন শেষ হয়ে গিয়েছে, অনেকটাই স্বাভাবিক আগের থেকে অবস্থায়। আচ্ছা, তো খুব ভালো লাগলো যে আমার আজকে স্পেন, ইটালি, মালয়েশিয়া এবং সলিহল এই সব জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার বিভিন্ন দৃশ্য নিয়ে আসবেন আমার চারজন আপু। তো ঠিক আছে, এখন ইংল্যান্ড থেকে প্রথমে আপনাদেরকে জানাই আমাদের ইংল্যান্ডের অবস্থা। আপনারা শুনেন ইংল্যান্ডে আমরা কেমন আছি, আর বিশেষ করে নর্থ অফ ইংল্যান্ড, বার্মিংহাম, সলিহল ইজ কোয়াইট নর্থ, অনেকটা ইন বার্মিংহাম পরে, বাট ম্যানচেস্টার যাওয়ার আগে বোধহয়, তাই না নাজমা আপু? You said you're quite close to Birmingham. Is Solihull not part of Birmingham? No, it's a separate metropolitan borough of Solihull. So it's only about 7 miles, and it's next to within the NEC and the Birmingham International Airport. Okay. So So tell me, quite a lot. what is life like under the lockdown, under the pandemic in Solihull? Within Solihull, it's been a lower level of pandemic in terms of the death rates and transmission. But within Birmingham, because of the density of the population, I think the commute and the travel, it's been a higher statistics about the Bangladeshis as well, and the Bain community, Black and ethnic minority communities. So The recent public health report, the disparity report showed that the Bangladeshi community has been twice as, at risk as the Bain community, as the counterpart. So for Bangladeshis, we have to be extra careful, and we need to take more precaution. And there's been various reasons given where it could be that we are more prone to the existing health problems of respiratory issues, diabetes, vitamin D deficiency, and various other existing conditions that may have made our communities more prone to this condition. Okay, So we've had to be extra careful. So in Solihull যারা বাংলাদেশি মানুষ আছেন, মহিলারা সাধারণত সলিহল বাংলাদেশি মহিলারা কি ধরনের চাকরি করেন, বা হোয়াট ইজ দ্য মানে নর্ম কোনটা মহিলাদের জন্য সলিহল? It's the same. Basically, we've had to take the safety measures when we go out. We wear the mask and gloves, and it's also depending on individuals how precautionary they want to be. Some have not used the masks, some using the gloves, but as of today there's been lots of businesses open, even the cafes, pubs and restaurants. So lockdown is gradually lifting, but while it was there several months, because of obviously Solihull population of Bangladeshis and Bain community is lower, so we have seen issue there, and a lot of the ladies who are in Solihull Bangladeshi, they probably work from home, going online. Their jobs are office based, and some maybe online with the NHS. So we just had to adapt. I had to adapt. I run a charity not-for-profit organization which is called EPIC, which is for empower, promote, inspire. My office is based in Birmingham, so I've had to take some precautions. I used to do drop-in workshops, coffee mornings, so I've had to put a stop to that, and gradually I'll be looking at doing that more as we go forward. But with the recent concerns and the reports in Leicester and even North London, we've been hearing that there's a spike. So because of all that, I'm taking extra precautions, and I wouldn't want to invite anyone into the center because of the risks. I'm very risk, and I would advise people to be extra careful. Okay, well, thank you, Najma. If I can now just quickly go to Mohfil in Malaysia. So Mohfil, আপনি আমাদেরকে একটু মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি মানুষের, বিশেষ করে মহিলাদের দৃশ্য থেকে আমাদের মানুষের অবস্থান কি, বা কিভাবে আমাদের এই যে
প্যান্ডেমিকটা কিভাবে চলছে বা কিভাবে ম্যানেজ করছেন আপনারা, এটা একটু বলেন আমাদেরকে। আচ্ছা, মালয়েশিয়াতে একটা পজিটিভ সাইড ছিল যেটা শুরু থেকে হচ্ছে ওরা অনেক চেক দিয়েছিল। সো এফেক্টেড রেশিওটা অনেক কম অন্যান্য দেশের তুলনায়, লাইক স্পেন, ইউকে, ইউএসএ। আর সবাই খুব কেয়ারফুল ছিল। হুম, আর কোনো প্রবলেম হচ্ছে লাইক আই এম স্টাডিং হিয়ার, সো like this is my last sem in Malaysia and it was transfer program, but আমি জানি না আসলে এরপর আমার কি হবে, কারণ ইউএসএ তে হচ্ছে I can transfer right now and হুম। in fact I go back to my country right now. So এই স্টেজে যেসব স্টুডেন্টরা আছে তাদের জন্য একটা প্রবলেম হয়ে যাচ্ছে, আমি জানি না মানে ফিউচারে কি হবে। স্টুডেন্টদের আর জন্য ইউনিভার্সিটি তো অবশ্যই বন্ধ, তাই না? নয় কি? ইউনিভার্সিটি হচ্ছে ইয়েস ফিজিক্যালি ইউনিভার্সিটি বন্ধ, বাট আমাদের কোনো সেমিস্টার হচ্ছে ড্রপ যায়নি কারোরই। হুম। অনলাইন অ্যাক্টিভিটিস ওকে ছিল, যারা উইলিংলি হচ্ছে ড্রপ দিয়েছে তারা দিতে পেরেছে, বাট কোনো ইউনিভার্সিটি হচ্ছে ক্লাস অফ রাখেনি। আচ্ছা, তো এই যে বাংলাদেশি স্টুডেন্টরা যে বিশেষ করে যদি আমি আপনার থেকে জানতে চাই যে মালয়েশিয়াতে যারা আছেন আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, তারা তো সবাই ধরেন একটা পিরিয়ডের জন্য এসেছেন, একটা স্বপ্ন নিয়ে এসেছেন, একটা প্ল্যান নিয়ে এসেছেন। সো এখন তো এই হঠাৎ করে যে এই প্যান্ডেমিকটা আসলো, এটা তো কারো প্ল্যানের মধ্যে ছিল না। সো এটার ইম্প্যাক্টটা কি হবে প্ল্যানিং এর উপর, এবং যে এটার ইম্প্যাক্টটা হচ্ছে এক একজনের এক এক রকম হবে। কেউ হয়তো শেষ না করেই যাবে, আর কেউ হয়তো শেষ করে লাইক অনেক সময় হচ্ছে মালয়েশিয়াতে নরমালি হচ্ছে ভিসা চেঞ্জ করতে হয়। আচ্ছা, অনেকে আগে সেই ফ্যাসিলিটিটা পেতো, এখন হয়তো সেই ফ্যাসিলিটিটা পাবে না। তখন জানেন আপনি যদি আপনার নিজের কথা বলেন, তো আপনার যে প্ল্যানটা, আপনার কি স্টাডি করতে এসেছিলেন আপনি? আমি এখানে ডিগ্রি করছিলাম, আমার মেজর ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর এটা ট্রান্সফার প্রোগ্রাম ছিল। লাইক 2 ইয়ার্স আমি মালয়েশিয়াতে পড়বো, বাকি 2 ইয়ার্স আমাকে ক্রেডিট ট্রান্সফার করে এখানে আইদার ইউএসএ আর হচ্ছে কানাডা আর অস্ট্রেলিয়াতে যেতে হবে। তো আপনার 2 ইয়ার্স কি কমপ্লিট হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার 2 ইয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটা আমার লাস্ট সেমিস্টার। আমি আচ্ছা। যদি এখানে এটা যদি প্যান্ডেমিক না হতো তাহলে আমাকে হয়তো অন প্রসেসিং থাকা লাগতো এখন। বাট এখন ইউএস এর অবস্থা তো সবাই জানেন, হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশের অবস্থা তো বলার মতোই না, আর মালয়েশিয়ার অবস্থা এখন সো আমি জানি না আসলে কি হবে। তো এইটা যে এইরকম যারা আছেন, ধরেন আপনার হয়তো 2 বছর আপনার কমপ্লিট হয়ে গেছে, সো ইউ আর প্রবাবলি ইন এ স্লাইটলি বেটার পজিশন, তাই না? অন্যান্যদের চাইতে। তো অন্য যারা ধরেন 5 বছরের জন্য এসেছে বা ইভেন 2 বছরের জন্য যদি এসে থাকে, নতুন এসেছে, তাদের কি এখন কি হবে যদি ভিসা তাদের এক্সটেন্ড না করে বা ফিরে যেতে হয় যদি তাদের, তো এদের হ্যাঁ, মানে তাদেরকে ভিসা এক্সটেনশন না হলে তাদেরকে ডেফিনেটলি হচ্ছে ফেরত যেতে হবে, কারণ এখানে আর নয়তো তাকে ইলিগাল থাকতে হবে। আর মালয়েশিয়াতে ইলিগাল থাকা খুবই 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 টাফ, কারণ এখানে পুলিশ হচ্ছে অনেক পেইনফুল। হুম। তো এখানে যে মালয়েশিয়াতে কি পরিমাণ আমাদের বাংলাদেশি স্টুডেন্ট আছে? অনেক আমার হিসাবে হচ্ছে 40,000 ক্রস করার কথা। 40,000 এর মতো বাংলাদেশি কি মহিলারা না ছেলে পুরুষ? নো, সরি, স্টুডেন্ট স্টুডেন্ট। অনলি স্টুডেন্ট। 40,000 এর মতো, তার মধ্যে অবশ্যই ছেলে আছে, মেয়ে আছে, দুই হ্যাঁ, দুই রকমই। আচ্ছা, তো ডেফিনেটলি ওরা এখানে তো আসলে ছেলে মেয়ে ছেলেদেরও যেরকম সিচুয়েশন হ্যাঁ, মেয়েদেরও সেম obviously সিচুয়েশন। এখানে ছেলে ইমিগ্রেশনের মেয়ে ব্যাপারে তো ছেলে হ্যাঁ, মেয়ে আলাদা বলে কোনো কিছু নাই এখানে। অবশ্যই নাই। ইমিগ্রেশনের ব্যাপারে তো ছেলে আর মেয়ের কোনো তফাৎ হওয়ার কথা হ্যাঁ, না। সেটাই। তবে হ্যাঁ, এই হ্যাঁ। যে এখানে যারা ধরেন আপনি একটা কথা বললেন যে যারা ইলিগাল হয়ে যাবে, ইলিগাল ভাবে থাকতে হবে, তো ইলিগাল ভাবে যারা থাকবে তাদের ওখানে পরিস্থিতিটা কি হবে? তাদের হচ্ছে মানে মালয়েশিয়ার জেল মনে হয় খুব ফেমাস এটা ব্যাড জেলের জন্য। সো আমি যেহেতু যাই নাই, সো আমার কোনো এক্সপেরিয়েন্স নেই, সবার কাছে শুনেছি তাদেরকে হচ্ছে জেলে পাঠানো হবে, আর জেলে খুব সম্ভবত মিনিমাম 14 ডেজ এর জন্য থাকতে হয়। জেলে তারপরে না হচ্ছে ডিটেনশন সেন্টার? আই ডোন্ট নো সামথিং লাইক দিস। জেলেই দিয়ে দেবে? ও আচ্ছা, 40 ডেজ এর মতো জেলে থাকতে হবে, তারপরে ওদেরকে কি বাংলাদেশে পাঠিয়ে দেবে? তারপর হচ্ছে যার প্রসেস যে কোম্পানি বা যে ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে যাদের রিপ্রেজেন্টেটিভদের সাথে হচ্ছে কমিউনিকেট করবে, তারপর হচ্ছে যার সিস্টেমে শেষে চলে যাবে। তো এই যে যাবে দেশে, ধরেন পয়সা নাই, তো কিভাবে ওরা যাবে? এটা খুব সম্ভবত এখান থেকে পাঠানো হয়, আমি আসলে এই পাঠানো হয়। ব্যাপারটা আচ্ছা, তো বাংলাদেশে আপনার জানা মতো কেউ গেছে বাংলাদেশে যাদের পাঠানো হয়েছে? আসলে নিউজে দেখেছি, আমার বেসিক্যালি আমার নোন তেমন কোনো রিলেটিভ এখানে নাই। আচ্ছা, আমি না রিলেটিভ না, এমনি পরিচিত কোনো ফেলো স্টুডেন্ট কাউকে পাঠানো হয়েছে এরকম? স্টুডেন্টদের কথা আলাদা, কারণ স্টুডেন্টদের টাকা না এরকম কখনো হয় না, কারণ হচ্ছে অনেক ফান্ড থাকে, আমরা হচ্ছে ডিপোজিটও দেই অনেক টাকা।
হুম। না, স্টুডেন্টদের ফেরত পাঠানো হয়েছে এরকম জানা আছে কোনো স্টুডেন্ট? আমি শুনেছিলাম বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টকে পাঠিয়ে দিয়েছে। আমাদের ইউনিভার্সিটি আবার একটা সিস্টেম আছে, এখানে হচ্ছে আমাদের ভিসা রিনিউয়ালের জন্য সিজিপিএ মিনিমাম 2 পয়েন্ট থাকা লাগে। নাম্বার 2 হচ্ছে 80% অ্যাটেন্ডেন্স থাকা লাগে। তারপর হচ্ছে ফেল করলেও হচ্ছে পাঠিয়ে দেয়। এরকম অনেক স্টুডেন্ট রেগুলারই যায়। রেগুলারই যায়। সো এই প্যান্ডেমিকের যে ইম্প্যাক্টটা আপনার উপর কেমন হলো সেটা বলেন। আমার তো হচ্ছে বললাম যে আমি জানি না এখনো যে আমি স্টাডি কন্টিনিউ করতে পারবো কি পারবো না। আফটার 2 ইয়ার্স কমপ্লিটিং মাই স্টাডি হিয়ার, আই ডোন্ট নো হোয়াট শুড আই ডু। এর চেয়ে বাজে কন্ডিশন আমার মনে হয় না কারো লাইফে আছে। তো যে আমি পসিবিলিটি, আচ্ছা আপনার তো পসিবিলিটি কি আছে? পসিবিলিটি আইদার আই হ্যাভ টু ওয়েট, আচ্ছা, আর ওয়েট করতে হলে বাংলাদেশে চলে যেতে হবে, কারণ এখানে আমার ভিসা শেষে আমি একদিনও থাকতে পারবো না, নাম্বার 1। আর উইদাউট টেকিং স্যামস আই ক্যান স্টে হিয়ার। আচ্ছা। তো যদি আপনাকে বাংলাদেশে চলে যেতে হয় তো আপনার ডিগ্রি তো কমপ্লিট হলো না। না, সেক্ষেত্রে হচ্ছে এখানে আরেকটা অপশন আছে যে আমাকে অন্য কোনো ইউনিভার্সিটিতে হচ্ছে আবার নতুন করে এডমিশন নিতে হবে। পুরা 2 বছরের জন্য না শুধু একটা সেমিস্টারের জন্য? না, একটা সেমিস্টারের জন্য না, মানে রেস্ট স্টাডির জন্য। আচ্ছা, তো আবার পুরা 2 বছর আবার করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনার জীবনের 2টা বছর সম্ভবত। হ্যাঁ, এরকম যদি করতে হয় তাহলে, কারণ আমার সিলেবাসটা ছিল হচ্ছে ইউএস এর বেস সিলেবাস। আচ্ছা, সো এখানে হচ্ছে, তো ওটা যদি ওই সাবজেক্টের সাথে ম্যাচ করে, কিছু সাবজেক্ট হতে এক্সামশন নিতে পারে। এটা আমি যে ইউনিভার্সিটিতে আবার অ্যাপ্লিকেশন করব সেই ইউনিভার্সিটির সাথে এই ইউনিভার্সিটি পার্থক্য দেখবে। যখন আপনি এসেছিলেন মালয়েশিয়াতে আপনার কি প্ল্যান ছিল তখন? ফেরত দেশে আমার তো যাওয়ার? প্ল্যান ছিল, হ্যাঁ আমার তো ট্রান্সফার প্রোগ্রামের প্ল্যান ছিল যে আমি এখানে 1 বছর বা 1.5 বছর পড়বো, দেন আই উইল ট্রান্সফার মাই ক্রেডিট। আমি তো স্বপ্নেও ভাবি নাই যে ক্রেডিট এরকম কিছু একটা হতে ট্রান্সফার পারে। করে কোথায় যাবেন? ফেরত দেশে যাবেন না অন্য কোনো দেশে? না, ট্রান্সফার করলে তো আমাকে বাইরের দেশে যেতে হবে, আইদার ইউএসএ নয়তো কানাডা নয়তো আচ্ছা, অস্ট্রেলিয়া, যে তো কোনো একটা থেকে নরমালি application। যেটা হয় আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম যে যখন স্টুডেন্টরা আসে মালয়েশিয়াতে স্টাডি করতে তখন এটা প্ল্যান নিয়ে আসে যে মালয়েশিয়াতে স্টাডি করবে, তারপর অন্য কোনো দেশে যাবে ফার্দার স্টাডি করার জন্য, নাকি? হ্যাঁ, এটা একটা হতে পারে, এটা হচ্ছে ট্রান্সফার প্রোগ্রামের ব্যাপারে। আর এখানে মালয়েশিয়ান কিছু ইউনিভার্সিটি আছে যে মালয়েশিয়ান সার্টিফিকেট দেয়, আচ্ছা, হচ্ছে তারা হচ্ছে এখানেই শেষ করতে পারবে। অনেকে এটা এই পারপাজেও আসে, এরকম অনেক আচ্ছা, শেষ ইউনিভার্সিটি আছে করে এখানে। তারপরে কি ওরা মালয়েশিয়াতে সেটেল হয় না বাংলাদেশে ফেরত চলে যায়? কিন্তু ওভাবে সেটেল হওয়ার, অ্যাজ ফার আই নো, ওভাবে সেটেল হওয়ার কোনো সুযোগ আমার জানা নাই। হচ্ছে স্টাডি শেষ করার পর ভিসা ক্যান্সেল করতে হবে, দেন কোন কোথাও যদি জব জন্য সিলেক্টেড হয় সেক্ষেত্রে আবার নতুন করে ভিসা নিয়ে এখানে আসতে হবে। আচ্ছা, নতুনভাবে আবার আসতে হবে, নইলে দেশেই চলে যেতে হয় সাধারণত। ইয়েস। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি যাই পরবর্তী যে আছেন আমার গেস্ট, আমি ইটালিতে চলে যাব এখন। তো এখন আমি মালয়েশিয়া থেকে আসলাম, ইটালিতে যাই। ইটালিতে যে আছেন শেলি আপু, ইটালির অবস্থা কি বলেন এখন? এখন তো আপনাদের ইতালি, হ্যাঁ লকডাউন তো ইতালি এখন লকডাউন তো তুলে উঠে ফেলছে। গেছে। ইতালির বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ অনেকাংশে ভালো, বিগত দিনের থেকে অনেকাংশে ভালো। মৃত্যুর সংখ্যা এবং আক্রান্ত সংখ্যা অনেকাংশে কমে গেছে। আচ্ছা, যার কারণে আমরা হয়তো একটু যারা প্রবাসী বাংলাদেশিরা আছি তারা একটু স্বস্তি ফিরে পেয়েছে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে, যেটা বিগত দিনে 4 মাসে হয়নি, বিগত 4 মাসে কিন্তু আমার জানা মতে পৃথিবীতে যদি প্রবাসী বাংলাদেশি সংখ্যায় মৃত্যুর সংখ্যা ধরা হয় তাহলে কিন্তু ইতালিতে সর্বনিম্ন ছিল। তাই বুঝি? হ্যাঁ, মাত্র 13 জন মারা গেছে। সেই সত্যি? ক্ষেত্রে দেখা তাহলে তো গেছে খুবই ভালো। কিন্তু আমরা যখন শুনলাম প্রথমে ইটালিতে যখন লকডাউন হলো তখন তো শোনা গেছে অনেক মানুষ মারা যাচ্ছে ইটালিতে। হ্যাঁ, তাহলে না প্রবাসী বাংলাদেশির কথা হ্যাঁ, বলছি আমি। বুঝছি। প্রবাসী অনেক মানুষ। বাংলাদেশি মানে 13 জন মারা গেছে, কিন্তু এমনিতে তো প্রায় 35,000-এর মতন মারা গেছে হ্যাঁ, তো টোটাল। আমাদের লন্ডনে, সরি, আমাদের ইউনাইটেড কিংডমে আজকের আমাদের সংখ্যা হয়েছে 44,100 মানুষ মারা গেছেন, বুঝছেন? তো আপনাদের ইটালিতে এত মানুষ মারা যাওয়ার পরে আপনি বলছেন যে 13 জন বাংলাদেশি মারা গেছেন, সেটার কারণটা কি হতে পারে একটু বলেন তো? তার মূল কারণ ছিল আমরা যারা প্রবাসী বাংলাদেশি ইটালিতে বসবাস করছিলাম তারা কিন্তু প্রত্যেকেই সতর্কতা এবং সাবধানতার সাথে চলাফেরা করেছে। যখন লকডাউন শুরু হয়েছে প্রত্যেকে কিন্তু যার যার ঘরে সীমাবদ্ধ ছিল। কেউ কারোর সাথে দেখা করা বা সাক্ষাৎ করা বা আমরা যেমন বলি চা পার্টি, সেই জিনিস ওগুলো থেকে বিরত ছিল। আমরা রোম শহরে যারা সবাই পরিচিত জানে, যারা আমরা খুব
পরিবেশে বড় হয়ে মানে সময় কাটাই, সেই জিনিসটা কিন্তু আমরা পুরোপুরি বাদ দিয়েছি। পহেলা বৈশাখ থেকে শুরু করে এভরিথিং যত অনুষ্ঠান হতো সবকিছু কিন্তু আমরা বিরত ছিলাম। আমরা সেফলি থাকার চেষ্টা করছি যতটা সম্ভব, যে সরকার যে নিয়ম কানুন দিয়েছে সেগুলি মেনে চলার চেষ্টা করেছি, যার কারণে প্রবাসী বাংলাদেশী যারা ইতালিতে বসবাস করে তারা কিন্তু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা খুব কম অন্যান্য দেশের তুলনায়। আচ্ছা, তো মারা গেছেন অ্যাবাউট 13 জন আপনি বললেন, কিন্তু আক্রান্ত হ্যাঁ, হয়েছিলেন কি পরিমাণ মানুষ? আক্রান্ত তো অনেক হয়েছিল, কিন্তু প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আক্রান্তের সংখ্যাটা আসলে ওইভাবে বলা যাচ্ছে না। তার মূল কারণ হচ্ছে কারণ আপনারা জানেন যে কোথায় কোন দেশ থেকে আসলো, কতজন আক্রান্ত হলো এটা কিন্তু উল্লেখ করা হয় না। শুধু উল্লেখ আচ্ছা, করা হয় যে ইতালিতে এতজন আক্রান্ত হয়। তাই আচ্ছা। আমরা যারা ঘনিষ্ঠ আছে, অনেকে আমাদের পরিচিত থাকে, তখন হয়তো তার মাধ্যমে আমরা জানতে পারি যে সেই পরিবার আক্রান্ত বা সেই পরিবারের একজন আক্রান্ত হয়েছে। হুম, সেই ক্ষেত্রে দেখা গেছে খুব মুষ্টিমেয় খুব কম সংখ্যকই আক্রান্ত হয়েছে। তবে আক্রান্তের পরিমাণটা একটু মিলানোতে বেশি ছিল বাঙালিদের। কারণ আচ্ছা। মিলানোতেই আমাদের কিন্তু ১ম শুরু হয় এই আক্রান্তের ২ জন চীনা, আপনারা জানেন পর্যটক আসার পরে কিন্তু এই ইতালিতে ছড়িয়ে পড়ে সব জায়গায়। সেই ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। মিলানে যারা বসবাস করছিল বাঙালি, তারা একটু বেশি আক্রান্ত হয়েছিল। কিন্তু হুম। অন্যান্য জায়গায় যারা আছে বাঙালিরা, তারা কিন্তু তেমন আক্রান্ত হয়নি। আচ্ছা, তো আপনি ইটালিতে একটা উইমেনস অ্যাসোসিয়েশনের সাথে আপনি জড়িত আছেন। তো আপনার অ্যাসোসিয়েশনের একটু বলেন তো কিভাবে আপনাদের এটা ফাংশনটা কি? আমাদের যে মহিলা সমাজ কল্যাণ যে এই সমিতিটা আছে, আমরা এটার মাধ্যমে যারা সমস্যায় পড়ে আছে, বিশেষ করে মহিলারা, অনেক মহিলারা এখানে সিঙ্গেল আছেন, কিংবা কারো হাজবেন্ড মারা গেছে, কিংবা দেখা গেছে যে তারা বৃদ্ধ হয়ে গেছে, কাজ করতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা করার চেষ্টা করি, যে কোনো কাজ দিয়ে কিংবা তাকে আর্থিক সহায়তা, কিংবা যদি সে বাংলাদেশে যেতে চায় সেক্ষেত্রে আমরা হুম, সহায়তা করে থাকি। আবার অনেক সময় দেখা যায় এখানে আমাদের যে প্রবাসী বাংলাদেশীরা আছে, অনেকে হুম। মৃত্যুবরণ করলে তাদের লাশ বাংলাদেশে পাঠাতে গেলে তখন অনেক টাকার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা সহায়তা করে থাকি। এছাড়াও দেখা যায় বিভিন্ন যেমন ইফতার পার্টি আমরা করি, যাতে যারা মসজিদে দেই, যারা খেতে পারে না তারা যদি এখানে এসে খেতে পারে। আবার দেখা যাচ্ছে অন্যান্য সহযোগিতা বলতে দেখা যায় কারোর বাসার সমস্যা, কিংবা কাগজের সমস্যা, কিংবা অন্যান্য কাজের সমস্যা, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। আচ্ছা, তো এই যে আপনি বললেন যে ইটালিতে অনেক সিঙ্গেল মহিলারা আছেন, ওরা কি স্টুডেন্ট না চাকরি করেন? না, অনেকেই দেখা গেছে যে সিঙ্গেল এসেছে এখানে। আবার অনেকে দেখা গেছে যে চাকরি করতে হাসব্যান্ড সহ এসেছেন এসেছে। না না স্টুডেন্ট হিসেবে এসেছেন? আমি 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 ওয়াইফ। না, না, আমি রিসেন্টলি আমার আপনার কথা হাসব্যান্ডের বলছি সাথে না। আসছি আমি। আমি আপনার কথা বলছি না। আমি বলছি এই যে সিঙ্গেল মহিলা যারা আছেন ওনারা কি স্টুডেন্ট হিসেবে এসেছেন না স্পাউস হিসেবে এসেছেন? না, অনেকে দেখা যায় স্টুডেন্ট হিসেবে আসে, অনেকে ওয়াইফ হিসেবে আসে, অনেকে কাজের কারণে আসে, মানে বিভিন্ন ভাবেই আসে। কিন্তু অনেকে দেখা যায় সমস্যার কারণে সিঙ্গেল, না। যেমন হুম। হাসব্যান্ড ওয়াইফ আসছে, হয়তো বা কোনো কারণে তাদের ডিভোর্স হয়ে গেছে, সেক্ষেত্রে সে সিঙ্গেল মাদার হিসেবে কিন্তু দেখা যায় হয়তো বা বাচ্চা থাকলে তাদের সমস্যা হয়, তারা কিভাবে টেক কেয়ার করবে, কোথায় যাবে, কি করবে, কোন সংস্থায় গেলে তার সাহায্য সহযোগিতা পাবে, সেক্ষেত্রে আমরা কিছুটা সহযোগিতা করে থাকি। আচ্ছা, সেটা বাট আপনাদের তাদেরকে দেখা অ্যাসোসিয়েশনের, সেটা আপনাদের যে অ্যাসোসিয়েশন, যেটা অ্যাসোসিয়েশন থেকে আপনারা সাহায্য করেন। এবং আমি হ্যাঁ। আমি জিজ্ঞেস করতে চাই যে ইটালিতে বাংলাদেশি মহিলারা যারা আছেন সাধারণত ওনারা কি ধরনের চাকরি করেন? কাজ কি 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 ধরনের কাজ পাওয়া যায় মহিলাদের জন্য? কারণ এখানে তো প্রথমে একটা আছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অবশ্যই আছে না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ল্যাঙ্গুয়েজটা যদি ভালো করে জানা হয়, কারণ আমাদের এখানে কিন্তু ইংলিশ থেকে কিন্তু ইটালিয়ান ভাষাটা বেশি চলে। যার কারণে দেখা যায় যারা ইটালিয়ান ভাষা বলতে পারে বা বুঝতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের কাজটাও কিন্তু সহজলভ্য হয়ে যায়। হুম। কিন্তু যখন তারা এটা বলতে না পারে, সেক্ষেত্রে কিন্তু কাজটাও সহজলভ্য হয় না। যারা নাকি দেখা যায় বেশিরভাগই দেখা যায় হয় বাসাবাড়ি, যেটা আমরা বলি কল পাতান্তের কাজ বা ডোমেস্টিক কাজটা বেশি করে থাকে এখানে আচ্ছা, মহিলারা। কারণ মহিলারা দেখা যায় বেশিরভাগ ডোমেস্টিক কাজ করে। তো ডোমেস্টিক কাজ মানে বাসার কাজ বা এই যে ক্লিনিং জব নাকি? হ্যাঁ, হ্যাঁ, ক্লিনিং জব। বাসা পরিষ্কারের কাজ, কিংবা বয়োবৃদ্ধ কেউ থাকলে তাকে সঙ্গ দেয়া, তাকে সেবা করা, এই ধরনের কাজটা বেশি করে থাকে। আচ্ছা, তো ক্লিনিং জব বা কেয়ারিং জব এইরকম জব করেন বেশিরভাগ আমাদের বাংলাদেশি মহিলারা। তো এইসব হ্যাঁ, হ্যাঁ। জবগুলো পেই কি রকম হয়? এই যে এইটা ডিপেন্ড করে, কারণ যদি ৮টা থেকে ৮টা পর্যন্ত কাজ করে, যেটা আমরা বলি ১২ ঘন্টা, তাহলে আওয়ারলি সেক্ষেত্রে রেট? তাদের
সেক্ষেত্রে তাদের একটা কন্ট্রাক্টের মাধ্যমে কাজের একটা হয়, যেমন 700, 800 বা 1000 ইউরো পর্যন্ত তাদের বেতন হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে তারা 4 ঘন্টা বা 3 ঘন্টার জন্য কাজ করে, সেক্ষেত্রে তাদের বেতনটা ওইভাবেই কমে আসে। আচ্ছা, তো এখন এই যে প্যান্ডেমিকের সময়টা, এখন তো বেশিরভাগ ইংল্যান্ডের কথা আমি বলছি, ইংল্যান্ডে ক্লিনিং জবগুলো কিন্তু বন্ধ একেবারে, বা এই যে ডোমেস্টিক হেলথ কেয়ারিং জবগুলো, কেয়ারিং একেবারে মানে খুব কম কেয়ারাররা তাদের চাকরি আছে, বা বেশিরভাগ এগুলো সব কিন্তু বন্ধ। তো সেখানে যারা ধরেন সিঙ্গল মহিলা, যাদের কোনো ইমিগ্রেশন স্ট্যাটাসটা হয়তো এতটুকু না যে সরকারি কোনো ওয়েলফেয়ার স্টেটের কোনো সাহায্য পাবে বলে, তখন এরা কিভাবে চলাফেরা করতেছে? এখন কাজ নাই, পয়সা নাই। এখন আমি এই তথ্যটা দিতে চাচ্ছি যে আমাদের এখানে যে বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছে জোসেফ কন্তে, সে কিন্তু অনেকগুলি বোনাসের সিস্টেম করেছে। যারা সিঙ্গেল আছে, কিংবা যাদের কাজ নেই, কিংবা যারা অসুস্থ, কিংবা যাদের খাদ্য লাগবে, সব ক্ষেত্রে কিন্তু সে একটা বোনাসের ব্যবস্থা করেছে। প্রতিটা ক্ষেত্রে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। বা যাদের সন্তানাদি বেশি আছে, সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে বোনাসের একটা পেইং একটা সিস্টেম করে দিয়েছে, যার ক্ষেত্রে দেখা গেছে তাদের এই সমস্যাটা হচ্ছে না। তবে হ্যাঁ, আমরা যারা এখানে বর্তমানে ইটালিতে বসবাস করছি, অর্থনৈতিক সমস্যাটা খুবই বেড়ে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে আমাদের কিন্তু অনেকেরই কাজ হারা হয়ে যাচ্ছে। যারা সিঙ্গেল মাদার বলেন, সিঙ্গেল মাদার থেকে শুরু করে যারা ছেলেরা আছে, তাদেরও কিন্তু অনেকের কাজ এখন চলে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে আমরা যেখানে রেস্টুরেন্টে খেতে যেতাম, এখন কিন্তু প্যান্ডেমিকের কারণে কিন্তু রেস্টুরেন্টে খুব কম সংখ্যকই খেতে যাচ্ছে। কারণ তারা কিন্তু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করার জন্য কিন্তু আবার দেখা যাচ্ছে তাদের অর্থনৈতিক সমস্যার কারণে কিন্তু রেস্টুরেন্ট গুলোতে এখন খেতে যেতে পারছে না। সেই ক্ষেত্রে রেস্টুরেন্টে যারা কাজ করতো, বা সিঙ্গেল উমেন বা যারা মহিলারা কাজ করতো, তাদের কিন্তু এক প্রকার কাজ এখন নেই। সেক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী জোসেফ কোন্তে অনেকভাবেই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছে বিভিন্ন বোনাসের মাধ্যমে। থ্যাংক ইউ। এখন আমি আমার দর্শকদের উদ্দেশ্যে কথা বলবো। আপনারা যারা যেখান থেকে আপনারা টিভি দেখছেন, হয়তো আপনারা ইটালি থেকে, হয়তো স্পেন থেকে, হয়তো মালয়েশিয়া বা ইংল্যান্ডের যে কোনো যেখান থেকে আপনারা দেখছেন, আপনাদের স্টোরি আমাদের সাথে শেয়ার করেন। কারণ এই যে প্যান্ডেমিক, ইট হ্যাজ বিন অ্যাবসলিউট ক্রুয়েল ডিজিজ, যেখানে অনেক অনেক মানুষ মারা গিয়েছেন। আপনাদের হয়তো নিজের কেউ, হয়তো আপনজন, হয়তো স্বামী, হয়তো ছেলে, হয়তো মেয়ে, হয়তো বাবা, হয়তো মা, যে হোক, আপনাদের হয়তো নিজের কাউকে আপনারা হারিয়েছেন। যদি এরকম হয়ে থাকে, অবভিয়াসলি আমাদের অনেক কন্ডোলেন্সেস আপনার পরিবারের প্রতি এবং আপনার প্রতি। তারপরে আপনার স্টোরিটা আমরা শুনতে চাইব, যদি সম্ভব হয় টেলিফোন করে আপনার স্টোরি আমাদের সাথে শেয়ার করেন। আপনারা কিভাবে এই যে প্যান্ডেমিকের সময় অনেকটা, প্রথমে যে প্রবলেমটা আমি জানি, যখন একজন মানুষ এই কোভিডের রোগে যখন হসপিটালে নেওয়া হয়, সেখান থেকেই তো আর ফ্যামিলি হয়তো অন্যান্য রোগীদের মতো ফ্যামিলিকে দেখতে দেওয়া হচ্ছে না। এখন তো ফ্যামিলি যাওয়া নিষেধ, হসপিটালে যেতে পারে না। তারপরে এই যে সময়টা, এই যে এত করুণ সময়টা, ফ্যামিলি কাছে নাই, অপরিচিত মানুষের সঙ্গে শেষ নিঃশ্বাসটা ফেলছে হয়তো আপনজন, সেটাও কত কষ্ট লাগে, শুনতে কষ্ট লাগে, ভাবতেও কষ্ট লাগে। তারপরে যখন যে জানাজার ব্যাপারটাও একটা ব্যাপার, যে মানুষ যখন মারা গেলেন এই যে প্যান্ডেমিকের সময়, প্রথমে তো জানাজাতে কাউকে যেতে দিত না, হয়তো আপ টু 5 পিপল। এখন তো এটা একটু বেটার হয়েছে, সিচুয়েশনটা একটু ইমপ্রুভ হয়েছে। কিন্তু তারপরেও আপনারা কিভাবে এটা ম্যানেজ করেছেন বা ম্যানেজ করে যাচ্ছেন? আমার পরিচিত অনেকজন যাদের আপনজন হারিয়েছেন, আপনারা যারা এরকম একটা সিচুয়েশন সম্মুখীন হয়েছেন বা এক্সপিরিয়েন্স করেছেন, প্লিজ টেলিফোন করে যদি সম্ভব হয় আপনাদের স্টোরিটা শেয়ার করেন। আপনারা কিভাবে এটা ম্যানেজ করলেন, ইমোশনালি আপনারা কিভাবে এটা ম্যানেজ করলেন। তারপরে তো এই যে আমার ইটালি থেকে যে শেলি আপু বললেন যে ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন, যাদের চাকরি চলে গেছে। আমাদের ইংল্যান্ডে একটা সিচুয়েশন যেটা হয়েছিল, যে অনেক মানুষ ফার্লো হয়েছেন, যারা এরকম বাসা থেকে কাজ করা সম্ভব হয় নাই। কিন্তু সবাই তো আবার ফার্লো হয়ে নাই। যাদের এই লো পেইড জব ছিল, যাদের ইমিগ্রেশন প্রবলেম ছিল, ইমিগ্রেশনের ইস্যু ছিল, যাদের নো রিকোর্স টু পাবলিক ফান্ড। আমার এই প্রোগ্রামে আগেও আরও অনেকজনের ফোন করেছেন অনেকবার, যাদের নো রিকোর্স টু পাবলিক ফান্ড নাই, তাদের তো কোনো আসলে ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট সরকারের কাছে থেকেও নাই। আপনারা কিভাবে চলছেন, কিভাবে আপনারা ম্যানেজ করতেছেন ফাইন্যান্সিয়ালি, কোথা থেকে আপনাদের সাপোর্ট আসতেছে? টেলিফোন করে অবশ্যই আপনাদের স্টোরিগুলো শেয়ার করবেন। এই যে কোভিড-19 প্যান্ডেমিকটা, এটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মানুষের জন্য এটা একটা বিরাটভাবে এইটা ইম্প্যাক্টটা হয়েছে। কারো ইমোশনাল ইম্প্যাক্ট, কারো ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট,
অনেক রকমের ইম্প্যাক্ট, যার যেরকমই ইম্প্যাক্ট হয়েছে আপনারা টেলিফোন করে আমাদের সাথে আপনাদের স্টোরিটা শেয়ার করবেন, আমরা অবশ্যই শুনতে চাই। তারপরে আমি যার কাছে যাব, স্পেনে যাব এখন। স্পেনের আপু কেমন আছেন? স্পেনে জিনাত আপু, তো স্পেন আপনাদের তো আমি আজকে শুনলাম, রেডিওতে শুনছিলাম যে এখন তো ইংল্যান্ড থেকে স্পেনে যাওয়ার এই যে ফ্লাইট আমাদের তো ইয়েগুলা ওপেন হয়েছে, হ্যাঁ। তো এই এদেশের মানুষ তো বেশিরভাগ স্পেনে যেতে চায়, স্প্যানিশরা কিন্তু আবার চায় না আমরা আসি, কেন আপু? এটা আসলে স্প্যানিশরা চায় না যে আপনারা আসেন, এটা ঠিক ব্যাপারটা ঠিক ওরকম না। আমাদের এখানে কিন্তু প্রচুর ব্রিটিশ আছে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। আমাদের কিছু কিছু জায়গায় আছে যেখানে একটা ব্রিটিশ এরিয়াই আছে। মানে আমাদের এখানে স্পেনে একটা জায়গা আছে কানারিয়া বলে, তো ওখানে একটা এরিয়ায় কিন্তু আছে, ওটা ব্রিটিশ কলোনি বা ব্রিটিশ এরিয়া বলে পরিচিত, এরকম আছে। তো ঠিক ওইটা আমার জানা নেই যে স্পেন সরকার কেন পছন্দ করে না আসতে। তো অনেক ব্রিটিশ কিন্তু থাকে স্পেনে। আমার যতটুকু আমি জানি স্প্যানিশ যারা যতখানি থাকে ইংল্যান্ডে বা লন্ডনে, তার চেয়ে অনেক বেশি ব্রিটিশ থাকে স্পেনে, যদি হ্যাঁ, আমি ভুল না জেনে থাকি। না না না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে যে অনেক ব্রিটিশ মানুষ স্পেনে থাকে, কিন্তু যারা স্পেনে আছেন, এখন তো আপনাদের স্পেনের অবস্থাটা মোটামুটি আমাদের চাইতে আপনাদের অবস্থা ভালো, তাই না? তো হ্যাঁ, আপনার নিজের স্টোরি বলেন, প্যান্ডেমিকটা কেমন কাটলো, মানে সরি, এই লকডাউনটা আপনার জন্য কেমন ছিল? খুবই ভয়াবহ ছিল। অ্যাকচুয়ালি প্রথমে যখন শুরু হলো তখন তো অনেক সবাই আমরা অনেক ভীত সন্ত্রস্ত ছিলাম, অনেক ভয় পেয়েছি। তো তারপরও একটা ব্যাপার ছিল যে স্কুল কলেজ যখন বন্ধ হয়ে গেল তখন তো আমরা সবাই ঘরে বন্দি ছিলাম, সবারই একই ইতিহাস। কিন্তু আমি আরেকটা জিনিস বলতে চাই, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তো আমার হাজবেন্ড যেটা করলো এই প্যান্ডেমিক সময়টা, আমি আসলে এটা বলতে প্রাউড ফিল করি। তো আমাদের এখানে ওরা কিছু ফ্রেন্ডরা মিলে, আমার হাজবেন্ড সহ তাদের কিছু ফ্রেন্ডরা মিলে, ওরা তখন এখানে যারা কিছু সবাই আছে ইটালি তো বা ইংল্যান্ডও তো আছে, পেপারস যাদের পেপারস নেই বা যারা নতুন আসছে মাত্র, এই মানুষগুলোর কিন্তু ওই সময় অনেক বেশি সমস্যা হয়ে গিয়েছিল। আমরা যারা অনেক আগে থেকে আছি বা পেপারস নিয়ে আছি তাদের থেকে, তাদের ইনকাম একদমই বন্ধ হয়ে গিয়েছিল। তারা যেহেতু ঘরের মধ্যে আছে, অনেক যারা এই পেপার ছাড়া যারা ছিল তাদের কিন্তু ইনকামের জন্য বাইরে যেতে হতো। তারা হয়তো বাইরে ওই যে বিজনেস গুলো করে এগুলো, তো তারা এই কাজগুলো করতে পারছিল না তখন। তো তাদের জন্য আমার হাজবেন্ড ওরা ফ্রেন্ডরা মিলে একটা গ্রুপ করেছিল ওই সময়টাতে। ওই গ্রুপটার নাম ছিল হেল্পিং হ্যান্ডস বার্সেলোনা। তো তারা ওই গ্রুপটার মাধ্যমে তাদেরকে হেল্প করেছে যথেষ্ট পরিমাণে, এবং ওখান থেকে তাদেরকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে, এবং তারা একটা আইসোলেশনের ব্যবস্থাও করেছিল। কারণ এখানে আমরা সবাই জানি যে যারা ব্যাচেলার থাকে, পাশাপাশি অনেক ফ্যামিলিও থাকে যারা একটা বাসা শেয়ার করে থাকে, সাবলেট থাকে। তো যারা ব্যাচেলার থাকে এরা কিন্তু এটা খুব বেশি করে, এরা দেখা যায় 7 জন 8 জন করে একটা বাসায় থাকে। তো আমরা জানি যে করোনা কিন্তু এরকম ছিল, যেটা এমন একটা ভাইরাস যে যখন আপনি পজিটিভ হবেন তো আপনার 1 মিটারের মধ্যে কিন্তু কাউকে আসতে দেয় না, তো আসা উচিত না। তো তখন তাকে অ্যাটাক করতে পারে। তো সেক্ষেত্রে যখন একটা বাসায় 7 জন 8 জন করে মানুষ থাকবে, তো একজন যদি পজিটিভ হয় তো ডেফিনেটলি ওই 7-8 জন মানুষ পজিটিভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তো ওই একজন মানুষ আর সেই 7 জন বা 8 জন মানুষের জন্য বিপজ্জনক হয়ে যায়। তো ওই মানুষটা কিভাবে থাকবে? তার যেহেতু আর কোন থাকার জায়গা নেই। তো আমার ওদের যে গ্রুপটা আছে তারা ওটার মাধ্যমে একটা নিজস্ব একটা আইসোলেশনের ব্যবস্থা করেছিল ওরা, যে যদি কোনো একজন মানুষ এই ব্যাচেলারদের মধ্যে পজিটিভ হয় তাকে তারা ওখানে রাখার ব্যবস্থা করবে। সো এটা খুবই ভালো উদ্যোগ ছিল, এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করেছি, এবং আমিও সাথে যতটুকু পেরেছি আমি হেল্প করেছি। তো ওই প্যান্ডেমিক সময়টাতে ভয় তো ছিল, ভয় তো অবশ্যই ছিলাম, কিন্তু এখানে যারা আমাদের বার্সেলোনা থাকে স্পেনের, সবাই বলছে যে এটা আরেকটা যুদ্ধের মতো ছিল আমাদের কাছে। তো আমার কাছে মনে হয় আমার বাবা যেরকম একটা মুক্তিযোদ্ধা ছিল, তোমার হাজবেন্ডও একটা যুদ্ধ জয়ের মতো একটা ব্যবস্থা, ওরা এরকম একটা ব্যাপার করেছিল। তো আমি ভয় তো ছিল বলছি, কিন্তু আবার
এই ব্যাপারটাকে খুব এনজয় করেছি যে আমি একটা ভালো কাজের সাক্ষী হতে পারছি বা সাথী হতে পারছি। আমি তাকে যদি বাসা থেকে হেল্প না করতাম, সহযোগিতা না করতাম, আমি তাকে যেতে না দিতাম, সে কিন্তু যেতে পারতো না। হুম। তো এই দিক থেকে একটা ভালো লাগাও কাজ করছিল তো যে আমি স্পেনে যে বাংলাদেশি মহিলারা আছেন, বেশিরভাগ কি ধরনের কাজ করেন ওনারা? আমরা তো শুনলাম ইটালিতে বেশিরভাগ আমাদের বাংলাদেশি মহিলারা ডোমেস্টিক কাজে জড়িত। তো স্পেনে আমাদের মহিলারা কি কাজ করেন? আম, এখানেও প্রায় অনেকটা এরকমই। আবার আছে আমাদের বাংলাদেশিরা যারা বেশ কিছুদিন যাবত এখানে আছে, এদের নিজস্ব ব্যবসা আছে, তো তখন তারা যে আলিমেন্টের শপগুলো থাকে এইসব নিজেদের শপগুলোতেও কাজ করে। পাশাপাশি হ্যাঁ, ডোমেস্টিক কাজগুলো তারা করে এবং টেক কেয়ার যারা ওল্ড পার্সন যারা আছেন তাদের ক্যারার হিসাবে। হ্যাঁ, এই কাজগুলো করে। হুম। তবে আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে বোধহয় ইংল্যান্ড বা ইউকে তে ফ্যাসিলিটিস গুলো বেশি, যে আমরা যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করে আসছি, আমাদের ওই পড়াশোনা রিলেটেড জব গুলো আমরা এখানে ঠিক করতে পারি না। হুম। কজ হচ্ছে এই দেশি যে ইটালি যে বোনটা উনি বললো যে আমাদের এখানে ওরা ইংলিশটা বলার চেয়ে ওদের স্প্যানিশটা বা ইটালিয়ানটা ওরা বলতে প্রেফার করে বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমাদের সার্টিফিকেট গুলো এখানে এসে আবার ওটাকে সার্টিফিকেটটাকে কনভার্ট করতে হয়, এবং এই দেশে আমি যে জব করতে চাই সেটার উপরে আমাকে প্রায় 1.5 থেকে 2 বছর, এটা ডিপেন্ড করে আমি কোন জব বা কোন কোর্স করে আসছি বাংলাদেশ থেকে বা এখানে করতে চাই, সেটার উপর আলাদা একটা কোর্স করতে হয়। তো এটা অনেক লং প্রসেসিং হয়ে যায় বিধায় দেখা যায় অনেকে এটা আর করতে চায় না, এটা ঝামেলা মনে করে বিধায় এটা করতে চায় না। এই জন্য অনেকে আছে জব করে না, শুধু বাসায় থাকে, নর্মাল হাউস ওয়াইফ থাকে অনেকে। আচ্ছা। আর যারা কাজ করতে ইচ্ছুক তারা করে, তারা রেস্টুরেন্টে তো আমাদের মহিলারা স্পেনে, আপনি কোন শহরে থাকেন বললেন স্পেনে? বার্সেলোনা থাকি, স্পেনে বার্সেলোনা। বার্সেলোনা। আচ্ছা, আমি জি। অবশ্য গিয়েছি বার্সেলোনাতে। তো খুব সুন্দর জায়গা, খুব খুব ভালো লেগেছিল আমার। আচ্ছা, তো স্পেনে মহিলারা তো বললেন আপনি যে যেরকম পরিস্থিতি বললেন, তবে ওখানে কি সিঙ্গল মহিলারা আছেন? একদম নেই বললে চলবে না, আছে, তবে খুবই কম আমাদের খুবই এখানে। কম, বেশিরভাগ ফ্যামিলি, বেশিরভাগ ফ্যামিলি না, ফ্যামিলি পিপল। আচ্ছা, তাহলে আপনারা কি স্প্যানিশ বলতে শিখেছেন? হ্যাঁ, চলতে গেলে তো বলতেই হয়, কারণ হচ্ছে যেটা বললাম, ওরা স্প্যানিশটা বলতেই প্রেফার করে বেশি, ইংলিশটা বলা জানলেও বলতে জানে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। জানে যে না ঠিক তা না, যারা একটু এইজেড হয়ে গেছে এরা হয়তো বা জানে না, বাট এখন যারা ইয়াং জেনারেশন যারা আছে এরা কিন্তু জানে, বাট এরা জানলেও বলতে চায় না, ওরা প্রেফার করে ওদের স্প্যানিশটাই বলা। তো হ্যাঁ, স্প্যানিশটা জানি। আর আমি এখানে ইন্টারপ্রিটারে কাজ করি কিছু কিছু জায়গায় স্প্যানিশ। তাহলে আপনি স্প্যানিশ, আপনি কত বছর যাবত আপনি স্পেন আছেন? আমি স্পেনে 11 বছর যাবত আছি। 11 বছর। তাহলে আপনি স্প্যানিশটা শিখে ফেলছেন? হ্যাঁ, মোটামুটি শিখে ফেলেছি। আর আমার একটা গুড নিউজ আছে, গতকালকেই আমার ন্যাশনালিটি হলো স্পেনের। আচ্ছা। আমি এখন হ্যাঁ তো স্প্যানিশ বলা সিটিজেন, যায়, তাহলে আপনি বাংলাদেশি এখন, স্প্যানিশ। আচ্ছা, বাংলাদেশি স্প্যানিশ, তাহলে আপনার এখন সিটিজেনশিপ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। সিটিজেনশিপ। তো 11 বছর লাগলো সিটিজেনশিপ পেতে? হ্যাঁ, 10 বছর নরমাল রুলস, 10 বছর আপনি স্পেনে থাকার পর আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে আমি এখন ন্যাশনালিটি অ্যাপ্লাই করব। আর অ্যাপ্লাই করার পর যে রুলস গুলো আছে বা যে ধাপগুলোর মধ্যে দিয়ে পার হতে হয়, ওইগুলো পার করে আসতে আসতে হ্যাঁ 1 বছরের মতো লেগে যায়। তাইলে যখন একজন মানুষ এই যে 10 বছর থাকতে হবে, 10 বছরের আগে সে অ্যাপ্লিকেশন দিতে পারবে না সিটিজেনশিপের জন্য। তো ইন দ্যাট টাইম, এই সময়টাতে তার যদি ধরেন চাকরি, এই যে প্যান্ডেমিকের মধ্যেই বলেন, এই যে মানুষের চাকরি নাই, মানুষের টাকা পয়সা নাই, আপনি বললেন যেটা আপনারা একটা ব্যবস্থা করেছিলেন আপনার স্বামী এবং ওনার বন্ধুরা মিলে। সব মানুষ তো আর এই যে ব্যবস্থার সুযোগ নিতে পারে না, যারা দূরে থাকে, বার্সেলোনার বাইরে থাকে অনেক মানুষ। তো তারা তখন ফাইন্যান্সিয়ালি কিভাবে ম্যানেজ করে? অ্যাকচুয়ালি আমাদের খুব বেশি সমস্যা হয়েছে কিনা ঠিক বুঝতে পারছি না, কারণ হচ্ছে যে আমাদেরও কিন্তু বেশ কিছু হেল্প করেছে আমাদের যে প্রধান পেদ্রো সানচেজ, তিনি কিন্তু আমাদের বিভিন্ন রকম ভাবে হেল্প করার চেষ্টা করেছে, অনেক হেল্প করেছে। আর
যাদের পেপার এটা নাই, আপনি যেটা হ্যাঁ। প্রথমে বললেন যে পেপার লাগে, কাগজ, এই মানে ডকুমেন্টেশন নাই যাদের, তারা কি আপনাদের সরকারের সাহায্যর সুযোগ নিতে পারে? না, তারা ওই সুযোগগুলো যেমন এদেরকে আলিমেন্টারি দিয়েছে, এদেরকে সরকারের ভাবে আলিমেন্টারি দিয়েছে, তারা ওই সুযোগগুলো তারাও নিতে পেরেছে। এই ক্ষেত্রে কোনো পেপারস থাকতে হবে বা না থাকতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না। বাট অনেক ক্ষেত্রেই আছে যে ওরা সেই জায়গাগুলোতে যেতে একটু কনফিউজ ছিল বা ভয় পেত, এই জন্য বাঙালিরাও একটা ব্যবস্থা করেছে। আর যেটা আপনি বলেন যে বার্সেলোনার বাইরে অন্য শহরে আছে কিনা, বার্সেলোনার বাইরে অন্য শহরে বাঙালি মূলত তুলনামূলকভাবে অনেক কম থাকে। আমাদের দুটো জায়গাতে সিটিতে বেশি, যেমন মাদ্রিদে অনেক বেশি বাঙালি এবং বার্সেলোনায় অনেক বেশি বাঙালি, কারণ এই প্লেস গুলো টুরিস্ট পয়েন্ট বেশি, এখানে বাংলাদেশি বেশি এবং পেপারস ছাড়াও যদি বলি সেখানে বেশি। আর অন্যান্য জায়গায় তুলনামূলকভাবে বাংলাদেশি অনেক কম। আর তারপরেও ব্যবস্থা আমাদের যে প্রধান, তিনি অনেক ব্যবস্থা করেছেন, তো এই জন্য হয়তো সমস্যাটা তুলনামূলকভাবে একটু কম হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমি আবার আসলে ফিরে যাই নাজমা আপু, আপনি তো আছেন লাইনে, তাহলে আপনাকে এখন জিজ্ঞেস করি। আমরা তো শুনলাম মালয়েশিয়ার খবর, শুনলাম স্পেনে, শুনলাম ইটালিতে, শুনলাম। তো এখন এই যে আপনাদের সলিহলে মহিলারা, যেসব মহিলারা ধরেন, আমি জানি না বেশিরভাগ বাংলাদেশি মহিলারা কি কাজ করেন, বাট যারা লো পেইড জবে ছিলেন বা ওয়েজেস মানি ইন হ্যান্ড, অনেকের তো ধরেন হয়তো রিটেলে কাজ করতেন, হয়তো পয়সাটা, সরি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? Yes, I do, but I prefer English. Okay, so I'll say it in English then. So those Yeah. people who were low income, who were earning low income, who were possibly getting paid the cash in hand paid, working in shops and retail stores. So how were those women being supported, particularly if they were not, in terms of immigration status, if they were not established, if they didn't have the adequate documentation, if they didn't have the right to, if they had the status of no recourse to public fund, how did they manage in Solihull? Well, as I say, Solihull has a smaller proportion of Bangladeshis, and whoever they are, they've had the support, and some of them have had from voluntary organizations. They are majority. I cover Birmingham as well, so for Birmingham as well, I could say that there are charity organizations as well where they're doing food packs. They do deliveries just for rice pack or atta pack, and we have various charity organizations, and within our community organizations we have a network of people who we just connect with, and if we find out someone So is Nazma, so what has been the take up of resources and services in generally from women? Well, individually, I don't have the statistics, but what we have is various organizations that represent, the Bangladeshi community and also the whole Asian community or African Caribbean. Women in general. Yes, and they are women's organization. So we have pockets of organizations that can, be approached, and we have a forum. I have a WhatsApp group, which is about 100 people. Okay, so in terms of take up of services, what sort of service have women generally taken up the most? I think it's basically the support and advice. We've had increase in the domestic violence incidents as well. So there's an increase in looking at advice and guidance for alternative jobs, help with the CV, career counseling, and it's been mainly on the phone or through the WhatsApp groups and various emotional supports that's needed. So in terms of domestic violence, you've just talked about, you said the most take up of services by women has been in relation to advice and support, and a lot of it has been because of domestic violence. So if we look at women being stuck at home, men being stuck at home, children are stuck at home, we've talked about on this program for the last several weeks, we talked about the causes and the reasons behind the increase of domestic violence. But if we today just focus, just in our conversation, if we can focus on how women can be supported out of this pandemic in terms of reestablishing employment, because a lot of women have lost their jobs. So what do you think has happened or is going to happen in order to reintegrate women back into the employment field?
I think there is a big need to reevaluate how we all, work as women, and in terms of different roles that we have. Obviously, there are some employers who will be more open to flexible working, and some of the employees can work from home still. And they obviously, in terms of the unemployment rate as well, and the safety measures that's needed, we will need to look at perhaps going online, having more online businesses. A lot of women have been online So businesses. how can women access those? Because what we do know as well, on a daily basis, there are big established firms closing down and making people redundant by thousands. Okay, so Yes. out of this, and usually women in the job market, women tend to do lower paid jobs. Women tend to do jobs that are mainly flexible around their childcare, all the other responsibilities they have. Men tend to be more available for jobs, and men tend to be available for more higher paid jobs. So to get women back into the job market, what sort of support do you think women will need? It's not just about saying, I hear what you're saying. You're saying to look at different way of working, perhaps working from home and those kind of, but you need to have the skill base. You need to have first you need to have the experience, you need to have the skill base, you need to have the education and the qualification. How are we Yes. going to, how is your organization and the government, do you think, is helping women get back into employment with all the restrictions now in place? Okay, so there are various business grants and business loans and various opportunities. Various charities, larger charities are giving opportunities where businesses or social enterprise can bid for opportunities where they can create upskilling and giving advice, management advice, how to run an online business. And I feel, especially women, if they become self-employed and they get empowered, they'll get the IT support that they need, they get the business advice and guidance, the mentoring, they can, make a start. And even though if they start small, they Where are these grants available from? They are available from there's the government website people can tap into, and there's various charity funding, websites that are available where people can look into. If they can't bid for it themselves, they can work as a cooperative. I'm hoping to do a project, get women into enterprise, where I'm hoping that I can select about 10 to 15 women to give them advice and do a package of training for the first 6 weeks, and get them IT support, get them to do a website where they can just sell 1 or 2 items. What I want to do is also look at women thinking creatively, looking at their own skills and their own passion, what they would like to sell online. They could even choose 1 or 2 items and look at sustainable products, eco products, anything that is health and well-being. They can start, their counseling online. They can start giving advice, even the tailoring. If they can do, the tailoring of making salwar kameez, blouses, they can do that online. And there's obviously the IT support that's needed, and that's where we can look at having that upskilling and the online support, and also one-to-one support and advice. So there are opportunities available. We just need to work together and market all those opportunities. So it's really good to hear that there are opportunities available. Are these opportunities available on a national level, or are these opportunities available locally? I think it's not a national level. The government have, announced these opportunities, or the funding organizations have said, yes, we've got a, pocket or pot of money for the next 3 months, the recovery of COVID and pandemic. But it depends on individual organizations who are putting forward the bid and who are willing to take the project forward. So it's not, nationally available. It's a matter of, looking out for the opportunities. It's good if women want advice and support, can, be contacted, through the Channel SD, could give the details. Okay. And it would be good to unite with other women's organizations and replicate some of the projects that we have in mind.
অলরাইট, থ্যাংক ইউ নাজমা। সো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন একটা ছোট বিরতিতে যাব। তবে আপনারা যেটা শুনলেন, নাজমা উনি সলিহল থেকে বলছেন যে অনেক লোকালাইজ রিসোর্সেস রয়েছে ওই যে সলিহলে, তবে এগুলো সবগুলো কিন্তু ন্যাশনালাইজ না। আপনারা যদি চান নাজমার সাথে কথা বলতে, টেলিফোন করেন, টেলিফোন করে অবশ্যই ওনার সাথে কথা বলতে পারেন এই প্রোগ্রামের মাধ্যমে, বা পরবর্তীতেও যদি আপনাদের নাম্বার রাখেন হয়তো উনি যোগাযোগ করবে আপনাদের সাথে। আমরা এখন একটা ছোট বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে আবারও আপনাদের সাথে কথা বলবো এই প্রসঙ্গে। সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।